আমার স্বামীর প্রথম পক্ষের মেয়ে সিনহাকে সুজি খাওয়াচ্ছিলাম। তখনই আমার ননদ শারমিন আমার কোল থেকে সিনহাকে কেড়ে নিয়ে বলল, তোর সাহস তো কম না, আবার সিনহাকে কোলে নিয়েছিস? ওকে তুই সুজি খাওয়াচ্ছিস কেন? এই খাবারের মধ্যে কি মিশিয়েছিস বল? বিষ মিশিয়ে মেরে ফেলার প্ল্যানিং করছিস তাই না? শারমিনের কথা শুনে আমি অবাক হয়ে বললাম, এ কি বলছেন আপু? এতটুকু একটা বাচ্চাকে আমি কেন মারতে চাইব? আমি তোর মা। সন্তানকে কি কোনো মা বিষ খাইয়ে মারতে পারে? মা? সৎ মা তুই। শোন কবিতা, তোকে আমি আবারও পরিষ্কার করে বলে দিচ্ছি, এরপরে যেন আবারও বলতে না হয়। তোকে যেন আমি সিনহার আশেপাশেও আর না দেখি। কথাটা বলেই শারমিন সিনহাকে নিয়ে গটগট করে চলে গেল। সুজির বাটিটা টেবিলের উপর রেখে কান্নায় ভেঙে পড়লাম আমি। 3 দিন হলো সায়নের সাথে বিয়ে হয়েছে আমার। সায়নের প্রথম স্ত্রী সিনহাকে জন্ম দিতে গিয়ে মারা যায়। সিনহার মায়ের অভাব পূরণ করার জন্য আমার শাশুড়ি সায়নের সঙ্গে আমাকে বিয়ে দেন। কিন্তু আমার ননদ শারমিন কিছুতেই আমার কাছে সিনহাকে দিতে চান না। তার মতে আমি নাকি সিনহার ক্ষতি চাই, ওকে মেরে ফেলতে চাই। আমাকে কান্না করতে দেখে আমার শাশুড়ি আমার কাছে বসে মাথায় হাত বুলিয়ে বললেন, কাঁদছিস কেন মা? শারমিন আবার কিছু বলেছে তোকে? আমি নিজেকে সামলাতে না পেরে আম্মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললাম, আম্মা, আমি কি দোষ করেছি? আমি তো সিনহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। তাহলে শারমিন আপু কেন আমার সাথে এরকম করে? আমি তো সিনহার জন্যই আপনার কথায় বিয়েতে রাজি হয়েছিলাম। বিশ্বাস করুন আম্মা, আমি সিনহাকে সত্যিই নিজের মেয়েই মনে করি। আমি ওর ক্ষতি কেন করতে যাব বলুন তো? আমি জানি মা, তুই সিনহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসিস। তাই তো আমি সিনহার মা হিসেবে তোকে এ বাড়িতে বউ করে এনেছি। কিন্তু কি বলতো, শারমিন সিনহার মা হিমুকে অনেক বেশিই ভালোবাসত। হিমুও শারমিনকে নিজের বোনের মতোই ভালোবাসত। হিমুর জায়গায় শারমিন অন্য কাউকে মেনে নিতে পারছে না, তাইও তোর সাথে এরকম করছে। আর হিমু স্মৃতি হিসেবে তো শুধু সিনহাই আছে, তাইও সিনহাকে নিয়ে এত বেশি চিন্তা করে। তুই কিছু মনে করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আম্মার কথায় আমি আর কিছু বলতে পারলাম না। আসলে শারমিন আপুকে মানুষটা খারাপ নয়, তিনি ভালো মনের একজন মানুষ। হিমু আপুর মৃত্যুর পর এই 5 মাস শারমিন আপুই সিনহাকে সামলেছে। আমি নিজেদের ঘরে এসে বিছানা ঝাড়তে শুরু করলাম। তখনই সিনহার কান্নাকাটির আওয়াজ পেয়ে শারমিন আপুর ঘরে ছুটে গিয়ে দেখি শারমিন আপু সিনহাকে কোলে নিয়ে ঘরের এপাশ থেকে ওপাশ হাঁটাহাঁটি করছেন। তবু সিনহার কান্না থামানোর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। আমি ঘরে ঢুকে তাড়াতাড়ি করে শারমিন আপুর থেকে সিনহাকে কোলে তুলে নিলাম। আশ্চর্যজনকভাবে আমার কোলে আসতেই সিনহার কান্না থেমে গেল। শারমিন আপু আমাকে বকাঝকা শুরু করতেই আমার শাশুড়ি এখানে এসে বললেন, শারমিন, তুই কিন্তু কবিতার সাথে বেশি বাড়াবাড়ি করছিস। মেয়েটা তো খারাপ না, আমরা দেখে শুনেই ওকে এ বাড়ির বউ করেছি। সিনহার জন্যই ওকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছে। আর তুই সিনহাকে ওর কাছেই দিচ্ছিস না। মায়ের থেকে তার সন্তানকে কেন আলাদা করছিস তুই? মা নয়, সৎমা ও। আর সৎমা কখনো নিজের মা হতে পারে না। সৎমা সবসময় সৎমাই হয়। এই মেয়েটা যদি আমাদের সিনহার কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? আমি কিছুতেই সিনহাকে এই মেয়েটার কাছে দিব না। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বললেন, কবিতা মা, সিনহাকে নিয়ে নিজের ঘরে যা, আমি শারমিনের সাথে কথা বলছি। আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে সিনহাকে নিয়ে আমাদের ঘরে চলে আসলাম। রাতের বেলা আমি সিনহাকে ফিডার খাওয়াচ্ছি। তখনই আমার স্বামী সায়ন ঘরে ঢুকে শার্ট খুলতে খুলতে বলল, কবিতা, তুমি নাকি আজকে আপুর সাথে ঝগড়া করেছো, কথা কাটাকাটি করেছো? দেখো, তোমাকে আমি আগেও বলেছি, আপু আমার মেয়েকে নিজের সন্তানের মতো ভালোবাসে। আমার মেয়ের জন্য আপু নিজের শ্বশুরবাড়িতে না গিয়ে এতগুলো মাস ধরে আমাদের বাড়িতে পড়ে আছে। তুমি আপুর সাথে এরকম ব্যবহার কেন করছো? সায়ন, বিশ্বাস করো, শারমিন আপুর সাথে আমি কোনো ঝগড়াঝাটি করিনি। আসলে তখন হয়েছে কি, আমি তোমার থেকে কোনো কিছু শুনতে চাই না। নেক্সট টাইম আপুর থেকে তোমার নামে আমার কাছে যেন কোনো বিচার না আসে। আর তোমাকে আমি আগেও বলেছি, তোমাকে আমি হিমুর জায়গায় কখনোই দিতে পারবো না। তোমাকে আমি আমার মেয়ের মা হওয়ার জন্য বিয়ে করেছি। তোমার দায়িত্ব শুধু আমার মেয়েকেই সামলানো, মায়ের মতো ভালোবাসা দেওয়া। আর তোমার যখন যা কিছুর প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দেব। তোমার এই বাড়িতে কোনো কিছুর অভাব হবে না। ব্যাস, এর থেকে বেশি আর কিছু কখনোই আমার থেকে আশা করো না। ও হ্যাঁ, আপুর সাথে ঝামেলা করার তো কোনো অধিকারই তোমার নেই। কথাগুলো মাথায় ঢুকিয়ে নিও। সায়ন আমাকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই ওয়াশরুমে চলে গেল। না চাইতেও আমার চোখ দিয়ে গড়গড়িয়ে পানি পড়ছে। এ বাড়িতে একমাত্র আমার শাশুড়ি ছাড়া কেউই আমার কথা ভাবে না। আমার স্বামীও আমার সাথে এরকম আচরণ করে। কান্না করছিলাম, তখনই সিনহা আমার একটা আঙুল ধরে ফেলল। আমি ওর মুখের দিকে তাকিয়ে দেখি পিচ্চিটা খিলখিল করে হাসছে। ওর হাসি দেখে আমার মুখে হাসি ফুটে উঠল। ভোরে ঘুম ভাঙতে দেখি সিনহা নেই। গতরাত্রে ওকে আমাদের দুজনের মাঝেই শুয়ে দিয়েছিলাম, কিন্তু কোথায় গেল সিনহা? আমি তাড়াতাড়ি করে বিছানা থেকে নেমে সায়নকে ডাকতে শুরু করলাম। সায়ন, এই সায়ন, ওঠো। কি হয়েছে বলবে তো?
সাত সকালে এভাবে ডাকাডাকি করছো কেন? কি হয়েছে? সিনহা কোথায়? কোথাও খুঁজে পাচ্ছি না। ওকে তো আমাদের মাঝেই শুয়ে দিয়েছিলাম। সায়ন তড়িঘড়ি করে উঠে নিজেও সিনহাকে খুঁজতে শুরু করলো। না, সিনহা কোথাও নেই। আমাদের চেঁচামেচি শুনে আমার শাশুড়ি এই ঘরে চলে আসলেন। কি হয়েছে বৌমা? ভোরবেলা এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? আমি কাঁদতে কাঁদতে বললাম, মা, আমি সিনহাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমার সিনহা কোথায়? শাশুড়ি মা হেসে দিয়ে বলল, কান্না করতেছিস কেন? দেখেছো মেয়ের কাণ্ড? আরে পাগলি, সিনহার কিছু হয়নি। শারমিন তোর মেয়েকে নিয়ে বের হয়েছে। মায়ের কথা শুনে স্বস্তি নিঃশ্বাস ছাড়লাম আমি। সায়ন রেগে গিয়ে বলল, কবিতা, এবার হয়েছে তো শান্তি। সব সময় বাড়াবাড়ি করো কেন তুমি? আর সিনহা তো শারমিনাপুর কাছেই আছে, নিরাপদে আছে, চিন্তার কোনো কারণ নেই। শুধু শুধু সাত সকালে আমার ঘুমের 14টা বাজিয়ে দিলে। আমি কোনো কথা না বলে শাশুড়ি মায়ের সাথে ঘর থেকে বের হয়ে আসলাম। নামাজ পড়ে তারপর আবার সকালে নাস্তা বানাতে হবে। কিছুদিন পর হঠাৎই সিনহা অসুস্থ হয়ে পড়ল। ডায়রিয়া হয়েছে ওর। সিনহাকে নিয়ে ক্লিনিক থেকে বাড়ি ফিরতেই শারমিন আপা আমার গালে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। সিনহাকে আমার কোল থেকে ছিনিয়ে নিয়ে বলল, মুখপুরি, ছেলে ধরা কোথাকার! সিনহাকে নিয়ে কোথায় গিয়েছিলি তুই? কয়দিন হলো আমি শ্বশুরবাড়িতে গিয়েছি, আর এই সুযোগে তুই সিনহাকে নিজের করায়ত্ত করার চেষ্টা করছিস? তোর সাহস তো কম না? আমার সিনহার কোনো ক্ষতি করতে চাইলে আমি তোর কলিজা টেনে ছিঁড়ে ফেলবো। আপা, আমি ছেলে ধরা হতে যাব কেন? আমি তোর মা। এই, তোকে বলেছি না তুই ওর কোনো মা নস? তুই হলি সৎমা, আর সৎমা কখনো নিজের মা হতে পারে না। সৎমা সবসময় খারাপই চায়। সত্যি করে বল, সিনহাকে নিয়ে কোথায় গিয়েছিলি তুই? নিশ্চয়ই তোর কোনো খারাপ মতলব আছে। আপা, আপনার ভুল হচ্ছে। আপনি আমাকে ভুল বুঝছেন। আমার কোনো খারাপ মতলব নেই। আমি তো সিনহাকে নিয়ে। এই কি রে, সিনহা বমি করছে কেন? কি করেছিস ওর সাথে? কি খাওয়াইছিস বল? আমি জানতাম আমি না থাকলে তুই এরকম কিছুই করবি। এজন্যই আমি যেতে চাইনি। হায় আল্লাহ রে, আমার ভাইয়ের মেয়েকে বিষ খাওয়াই মেরে দিল গো। আপা, এরকম কিছুই না। সিনহা অসুস্থ, তাই বমি করছে। একদম উল্টাপাল্টা কথা বলবি না মুখপুরি। তোর জন্য আজ এই অবস্থা। কোথায় নিয়ে গিয়ে না জানি করছিস তুই। তখনই আমার পেছন থেকে আমার শাশুড়ি মা সামনে এসে বললেন, আমি বলছি, কবিতা সিনহাকে নিয়ে কোথায় গিয়েছিল? আমার শাশুড়ি মাকে আমার সাথে দেখে শারমিন আপা অবাক হয়ে বললেন, মা, তুমি ওর সাথে? আজ কদিন ধরে সিনহা অসুস্থ। প্রথমে সর্দি জ্বর, এখন আবার 2 দিন হলো ডায়রিয়া। এত ওষুধ খাওয়াচ্ছি, কমার কোনো নামই নাই। তাই বাধ্য হয়ে আজকে কবিতা সিনহাকে নিয়ে ক্লিনিকে গিয়েছিল। এই কয়দিন যাবৎ মেয়েটা সিনহার দেখাশোনা করতে করতে নিজেই অসুস্থ হয়ে গেছে। ঠিকমতো ঘুম নেই, খাওয়া নেই। চোখ মুখের অবস্থা দেখেছিস ওর? এরপরও বলবি কবিতা সৎমায়ের মতোই আচরণ করে? শোন শারমিন, সৎমাও কখনো কখনো আপন হয়, নিজের মায়ের মতোই হয়। সব সৎমা সমান হয় না। নিজের ধারণা বদলে ফেল তুই। সবসময় আমি দেখেছি তুই কবিতাকে সহ্য করতে পারিস না। উঠতে বসতে ওকে কথা শোনাস, যা মুখে আসে তাই বলিস। তবুও মেয়েটা সব কিছু মেনে নেয়। ও যদি খারাপ মেয়ে হতো তাহলে কখনো তোর এইসব কথাবার্তা মেনে নিয়ে চুপ করে থাকতো না, মুখের ওপর জবাব দিত। কারণ ওর তো কোনো দোষ নেই। তুই যেমন সিনহাকে ভালোবাসিস, কবিতাও সিনহাকে তার চেয়ে হয়তো দ্বিগুণ বেশি ভালোবাসে। সিনহার প্রতি কবিতার ভালোবাসা যত্ন দেখেই আমি ওকে পছন্দ করেছিলাম। কবিতাকে আমি ওর ছোটবেলা থেকেই চিনি। আমার বাপের বাড়ির পাশের বাড়িটাই ওদের। ও কেমন মেয়ে সেটা আমি খুব ভালো করেই জানি। এতদিন চুপ করেছিলাম, তোকে কিছু বলিনি। কিন্তু আজ আর চুপ করে থাকতে পারলাম না, কারণ তুই কবিতার গায়ে হাত তুলেছিস। দিনকে দিন তোর সাহস বেড়েই চলেছে। এই মেয়েটার জন্য তুমি আমাকে বকছো? আমি তোমার নিজের মেয়ে। হ্যাঁ, তুই যেমন আমার নিজের মেয়ে, তেমনি কবিতাও ঠিক আমার মেয়ের মতোই। আমি শাশুড়ি হয়ে যদি ওর ভালো মন্দ না বুঝি, তাহলে ও এখানে ভালো থাকবে কি করে? প্রতিটা মেয়েই চায় শ্বশুরবাড়িতে গিয়ে মায়ের মতন একজন শাশুড়ি পাক। আমরা শাশুড়িরা যদি বৌমার সাথে খারাপ ব্যবহার করি, তাহলে তার কতটা খারাপ লাগতে পারে। আমি নিজেও তো একসময় ওর জায়গায় ছিলাম। আমি নিজেও একসময় এই বাড়িতে বিয়ে করে এসেছি। আমারও শাশুড়ি ছিল। আমিও জানি এই দিনগুলো কত কষ্টে সাফার করতে হয়। কবিতার বিয়ের সবেমাত্র 1.5 মাস হয়েছে। এখনই তোরা যদি ওর সাথে এরকম ব্যবহার করিস, তাহলে মেয়েটা কিভাবে যাবে কোথায়? ও তো আমাদের ভালোর জন্যই, আমাদের সিনহার জন্যই সায়নকে বিয়ে করতে রাজি হয়েছে। হ্যাঁ, ঠেকায় পড়ে রাজি হয়েছে। নিশ্চয়ই কোনো কাহিনী আছে। এসব মেয়েদেরকে না আমার খুব ভালো করে চেনা আছে। বড়লোক ছেলে দেখেছে, ছেলে ইঞ্জিনিয়ার, বউ মারা গেছে, একটা ছোট বাচ্চা আছে, তাতে কি? এরকম একটা ছেলে পেলে যে কোনো মেয়ে বিয়ের জন্য নাচানাচি করবে। আর বাচ্চাটাকে কোনো মতে মেরে ফেলতে পারলে ওর আর কি চাই? এরকম অনেক দেখছি মা, তাই আমাকে ভুলভাল বুঝাইতে এসো না।
আমি চুপচাপ নীরবে দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলছিলাম। আমার ননদ শারমিন আমাকে এতটা ঘৃণা করে আমি বুঝতেই পারিনি। হঠাৎই আমার কাঁধে কারোর হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি সায়ন এসেছে। সায়ন আমার চোখের পানি মুছে দিয়ে শারমিন আপুর কাছে গিয়ে বলল, শারমিন আপু, তুমি হয়তো জানো না, কবিতা গ্র্যাজুয়েটেড। ও যথেষ্ট শিক্ষিত একজন মেয়ে। ও চাইলেই যখন তখন একটা ভালো জব নিতে পারে, কিন্তু ও কেন সেটা করেনি জানো? আমাদের সিনহার জন্য। কারণ ও মনে করেছে ও যদি জব নেয় তাহলে সিনহাকে কে দেখাশোনা করবে। আমি ওকে অনেকবার বলেছি, আমাদের জন্য নিজের ক্যারিয়ার এভাবে নষ্ট করো না, কিন্তু আমার একটা কথাও শোনেনি। আমাদের জন্য নিজের ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করেছে। তুমি সে মেয়ের দিকে আঙুল তুলছো? ভাই, তুই এখন এই মেয়েটা সাপোর্ট নিচ্ছিস? তার মানে তুই কি হিমু ভাবির জায়গা ওকে দিয়ে দিয়েছিস? না, ঠিক সেটা না। হিমুর জায়গায় আমি কাউকে দিতে পারবো না, কিন্তু কবিতাও তো আমার ওয়াইফ। আমার উপর ওর অধিকার আছে। হিমুর জায়গাটা ওকে না দিলেও আমার মনে কবিতার জন্য একটা আলাদা জায়গা তৈরি হয়েছে। বিয়ের সময় ওকে আমি বলেছিলাম আমার থেকে কোনো রকম কিছু আশা না রাখতে, কারণ আমারও রাগ ছিল। মায়ের জন্য এক প্রকার বাধ্য হয়ে আমি বিয়ে করেছি। আমিও ভাবতাম এতটা শিক্ষিত একজন মেয়ে আমাকে বিয়ে করেছে আমার বাচ্চার জন্য, এটা কিভাবে সম্ভব? নিশ্চয়ই ওর কোনো উদ্দেশ্য আছে। কিন্তু আমি ভুল। এ 1.5 মাসে আমি কবিতাকে খুব ভালো করেই চিনে গেছি। ও সিনহাকে যেভাবে যত্ন করে, ভালোবাসে, সেটা নিজের মায়ের থেকেও কোনো অংশে কম নয়। এমনকি সে নিজের ক্যারিয়ারটাও এভাবে স্যাক্রিফাইস করে দিয়েছে। এরপরে ওই মেয়েটাকে না মেনে নিয়ে থাকি কী করে? দেখো আপু, আমি চাই না দ্বিতীয়বার কখনো তুমি আমার ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করো। কবিতা এই বাড়ির বউ। আশা করি এখন থেকে তুমি ওকে ওর ন্যায্য অধিকার দেবে, ওকে ওর প্রাপ্য সম্মান দেবে। শারমিন আপু আমার দিকে এগিয়ে এসে আমার হাত ধরে বলল, কবিতা, আমাকে ক্ষমা করে দিস বোন। আমি তোকে ভুল ভেবেছিলাম। কি বলতো, আজকাল প্রায় সবখানেই তো দেখি সৎমাতার সৎ সন্তানের সাথে কেমন বিহেভিয়ার করে, কেমন অমানবিক অত্যাচার করে। আমিও তোকে সেরকমটাই ভেবেছিলাম। এসব ভয় থেকেই তোর সাথে এরকম আচরণ করেছি। মাফ করে দে আমাকে। ছি 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 আপা, কি বলছেন আপনি এগুলো? আমি আপনার উপর মোটেও বিরক্ত নই, আর রাগও করিনি। আমি জানি আপনি মানুষটা অনেক ভালো। সিনহার প্রতি ভালোবাসা থেকেই আপনি এরকমটা করেছেন। আর একটা অপরিচিত মানুষকে না চিনে ভরসা করাটাও তো উচিত না, তাই আমি কিছু মনে করিনি। সিনহাকে জন্ম না দিলেও ওকে ওর মায়ের অভাব কখনো বুঝতে দেব না। আপনি আমার উপর ভরসা রাখতে পারেন আপা। আমি কথা দিচ্ছি আপনাকে, আমি সারা জীবন সিনহাকে আগলে রাখব। শারমিন আপা সিনহাকে আমার কোলে দিয়ে বলল, কে বলেছে সিনহা তোমার নিজের মেয়ে নয়? এখন থেকে ও তোমার নিজের মেয়ে। কখনো যেন তোমার মুখে না শুনি সিনহাকে তুমি জন্ম দাওনি। ও তোমার নিজের সন্তান না। সিনহা তোমার মেয়ে কবিতা। জন্ম না দিয়েও মা হওয়া যায়, এমন অসংখ্য রেকর্ড আছে পৃথিবীতে। আমার এতদিনের ব্যবহারের জন্য আমি সত্যি ক্ষমা প্রার্থী। সব কিছু ভুলে গিয়ে নতুন করে সব শুরু করো, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি আর কিছু না বলে শুধু মুচকি হাসি দিলাম। মানুষ নিজের ভুল বুঝতে পারলে তাকে ক্ষমা করা উচিত।